নমস্কার, আমি পঙ্কজ বিশ্বাস এবং আপনারা দেখছেন পলিটিক্যাল ডেইলি। মমতা বন্দ্যোপাধ্যায় আইপ্যাকের যে ফাইলগুলো হাতিয়ে নিলেন, কার্যত ছিনতাই করে নিলেন, সেই ফাইলে কি ছিল, কি এমন ছিল যার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে ময়দানে নামতে হলো? পুলিশকে দিয়ে হলো না, পুলিশ পাঠানো হয়েছিল, তা সত্ত্বেও পুলিশকে দিয়ে হলো না, শেষ অবধি মমতা বন্দ্যোপাধ্যায়কে ময়দানে নামতে হলো। কি এমন ছিল সেই সমস্ত ফাইলগুলোতে যা মমতা বন্দ্যোপাধ্যায় নিজের হাতে নিয়ে বেরোতে কার্যত বাধ্য হলেন? কি ছিল সেই মোবাইলে যেটা নিয়ে তিনি বেরিয়েছিলেন? কি ছিল কোনো পেন ড্রাইভে? কি ছিল কোনো ল্যাপটপে? কিংবা যেগুলো সেক্টর 5-এর গোদরেজ ওয়াটার সাইডের 11 তলা থেকে নিচে নামানো হলো আইপ্যাকের দফতর থেকে, সেই ফাইলগুলোতে কি ছিল? বেশ কয়েকটা তথ্য এসেছে আমাদের হাতে, আমাদের দফতরে, যে ওই ফাইলগুলোতে এমন এমন জিনিস ছিল যাতে কার্যত বন্দ্যোপাধ্যায় পরিবারটা বিপদে পড়তো, মমতা বন্দ্যোপাধ্যায়, তার ভ্রাতুষ্পুত্র, তার সরকার অনেক কিছুর নিশানায় চলে আসতো, প্রশ্ন উঠে যেত, যার জন্য কার্যত পুলিশ কি ঘাবড়ে গিয়েছিল যে পুলিশও নিজের হাতে ওই ফাইলগুলো প্রথমে বের করতে চায়নি। তারা চেয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় আসরে নামুক। ফাইলগুলোর গুরুত্ব এত বেশি ছিল যে পুলিশও কি সামলাতে হিমশিম খেয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের ভ্রাতুষ্পুত্র মাঝে মধ্যেই দুবাই এবং মালয়েশিয়ায় চলে যান। তার যাতায়াতের খরচ কে বহন করে? কিভাবে হয় সেই যাতায়াত? কেন সেই যাতায়াত? যাতায়াতের খরচ তো ছেড়ে দিন, যে কোনো সাংসদই যেতে পারে। সাংসদ হওয়ার পর, বিশেষ করে শাসক দলে থাকার পর, যে পরিমাণ উদ্বৃত্ত ইনকাম হয় তাদের, যেভাবে তাদের কাছে মাসোয়ারা আসে, যেভাবে তারা লুঠের ভাগ পান, বাটোয়ারার ভাগ পান, এ রাজ্যে সমস্ত কয়লা বালির ভাগ শাসক দলের অংশে যায়, তাদের কাছে এটা নিমিত্ত মাত্র, কোনো ব্যাপারই না দুবাই যাওয়া, মালয়েশিয়া যাওয়া। কিন্তু উদ্দেশ্যটা কি? সাধারণ মানুষও তো আজকাল একটু পয়সা হলে দুবাই মালয়েশিয়া যাচ্ছেন, তাদের ঘোরাফেরার উদ্দেশ্য থাকে। কিন্তু ভাইপো বাবাজির কি উদ্দেশ্য তাই? আমি আরেকটা প্রশ্ন তুলে দিচ্ছি। আইপ্যাকের 7টি জিএসটি অ্যাকাউন্ট পাওয়া গেছে। বিভিন্ন রাজ্যে আইপ্যাকের আলাদা আলাদা জিএসটি অ্যাকাউন্ট ছিল। এই 7টা জিএসটি অ্যাকাউন্টের প্রয়োজনীয়তা কি ছিল? কোনো টাকা সরানোর খেলা ছিল না তো? বিভিন্ন জায়গা থেকে টাকা যে আইপ্যাকের কাছে আসছে, সেই টাকাগুলো শেল কোম্পানিতে ঢুকিয়ে দেওয়া, শেল কোম্পানি থেকে আবার আইপ্যাকে আসা, বিভিন্ন টেন্ডারের টাকা আইপ্যাকে আসা, কিংবা বিভিন্ন জায়গা থেকে এই আইপ্যাকের কাছে হাওলার মাধ্যমে যে টাকা ঢুকেছে, বিভিন্ন জিএসটি অ্যাকাউন্টের মাধ্যমে যে টাকা ঢুকেছে, সেই সংক্রান্ত কোনো ফাইল বাধ্য হয়নি তো সরাতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? আরেকটি বিষয় প্রশ্ন উঠছে, যে বিভিন্ন শেল কোম্পানির মাধ্যমে দুবাইয়ে, মালয়েশিয়ায় টাকা পাঠানো হতো বলে অভিযোগ উঠছে। সেই শেল কোম্পানিগুলো কি আদতে কোনো না কোনোভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি প্রতীক জৈনের কিংবা আইপ্যাকের সেখানে কোনো রকম লেনদেনের বিষয় ছিল না তো? সুইস ব্যাংকে ভারত থেকে অনেক রাজনীতিবিদদের টাকা যায়। শোনা যাচ্ছে লিপস অ্যান্ড বাউন্সের যারা এক সময় সিইও ছিলেন, বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন কোম্পানির টাকা কোনো না কোনোভাবে আইপ্যাকের মাধ্যমে বা বিভিন্ন শেল কোম্পানির মাধ্যমে বাইরে যাচ্ছিল না তো? সেই সংক্রান্ত ফাইলগুলোর কোনো শ্যাডো ফাইল, আবারও বলছি, কোনো শ্যাডো ফাইল ওই 11 তলায় ছিল না তো, যেগুলো সরাতে কার্যত মুখ্যমন্ত্রীকে নির্দেশ দিতে হলো? এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন জায়গায় সন্দেহজনক সফর, বিশেষ করে দুবাই, মালয়েশিয়া, আমেরিকা, মাঝে মধ্যেই এই সফর, এখানে এই সফরের উদ্দেশ্যগুলো নিয়ে বড্ড গোপনীয়তা রাখা হয়। বামেরা অভিযোগ করতেন যে সিআইএর ফান্ডে নাকি তৃণমূল কংগ্রেসের একটা সময় দিন গুজরান হতো। যখন মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় এসেছিলেন, হিলারি ক্লিন্টন সোজা ছুটে এসেছিলেন কলকাতায়। কেন? তিনি না ছিলেন বিরোধী দলনেত্রী, তিনি না ছিলেন দেশের প্রধানমন্ত্রী, তিনি না ছিলেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী। দেশে এতগুলি রাজ্যে সরকার আছে, সমস্ত সরকারের প্রধান ছেড়ে
কেন এসেছিলেন? শুধুমাত্র কি বাম সরকারের অবসান ঘটাতে পেরেছিলেন বলে? বামেরা বরাবরই আমেরিকার শত্রু। বাম অর্থাৎ কমিউনিস্ট সরকার বরাবরই ক্যাপিটালিস্ট সরকারের চক্ষুশূল, এমনটা বামেরা বলে। বামেরা সেই সময় অভিযোগ করেছিল 2011 নির্বাচনের সময় আমেরিকার ফান্ড ঢুকেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের দলে। এর আগে আমরা দেখেছি বিভিন্ন জায়গায় বিভিন্ন সরকারের পতন ঘটানোর জন্য আমেরিকা উদ্যত হয়েছে। এর আগে আমরা দেখেছি বিভিন্ন জায়গায় কিউবাতে তারা ষড়যন্ত্র করেছে, ভেনেজুয়েলায় করেছে। সেটা আমি কোনো পক্ষ নিচ্ছি না, আমেরিকা সঠিক বা সেই সরকারগুলো সঠিক বা বেঠিক ছিল, আমি সে জায়গায় যাচ্ছি না। আমেরিকার সিআইএ বরাবর বিভিন্ন জায়গায় এই ধরনের কাজ করে থাকে। তারা চায় না ভারতে কোনো শক্তিশালী সরকার থাকুক, তারা চায় ভারতবর্ষে একটা মিলিজুলি সরকার থাকুক। ভারতবর্ষে শক্তিশালী সরকার থাকলে তারা ভারতবর্ষকে নিয়ন্ত্রণ করতে পারবে না। এই কারণে অতীতে কংগ্রেসকেও তারা দুর্বল করার চেষ্টা করেছে, বর্তমানে মোদী সরকারকেও দুর্বল করার চেষ্টা করছে। এবং মোদী বিরোধিতায় মমতা বন্দ্যোপাধ্যায় তো একটা বিরাট বড় মুখ। মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরিভাবে আমেরিকা কি কোনোভাবে সাহায্য করছে? একটা প্রশ্ন উঠছে। আমেরিকার যিনি বর্তমান রাষ্ট্রপ্রধান ডোনাল্ড ট্রাম্প, তিনি বারংবার বলেছেন ইউএস এইডের টাকা ভারতে ব্যবহার হয়েছে। ইউএস এইডের টাকা ঘুরে ফিরে কি কোনোভাবে তৃণমূলের ফান্ডে এসেছিল? সেটা কি তদন্ত করে দেখার প্রয়োজন নেই? সেই সমস্ত তদন্ত করতেই তো ইডি গিয়েছিল, যেটাকে তিনি বাধা দেওয়ার চেষ্টা করলেন। এই বাধা দিয়ে তিনি কি আদৌ সাকসেসফুল হবেন? কেন্দ্র সরকারের যে মনোভাব রয়েছে বা তদন্তকারী সংস্থার যে মনোভাব রয়েছে, তাতে তারা সমঝে খেলতে চাইছে ঠিকই, কিন্তু তারা ছেড়ে দেবে বলে মনে হচ্ছে না। কারণ এত বৃহৎ যে জাল রয়েছে, এত বড় যে ষড়যন্ত্রের জাল, এটাকে অত সহজে যেমন ধরাটা সম্ভব বলে ইডি সিবিআই মনে করছে, কিন্তু তার আফটার এফেক্ট কি হবে সেটাও তাদেরকে ভাবাচ্ছে। স্বাভাবিকভাবেই সমস্ত কিছু তদন্তের যে তথ্য প্রমাণ তারা হাতে নিয়েই ময়দানে নেমেছে। অনেকে বলছেন যে ইডি কিভাবে ফাইলটা বের করতে দিল। আমি সরাসরি আপনাদেরকে বলি, সকাল 7টা থেকে অভিযান শুরু হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় আসরে নেমেছেন 12টা। 5 ঘন্টা ইডি সময় পেয়েছে প্রতীক জৈনের বাড়িতে। সল্টলেক সেক্টর 5-এ আরো 1 ঘন্টা বেশি, অর্থাৎ এই 5-6 ঘন্টা ইডি তো গাবজাল দেয়নি। ইডি সূত্রে খবর, ইডি যেটা প্রেস রিলিজেও, দ্বিতীয় দিনের প্রেস রিলিজে ফাইল ছিনতাই হওয়ার বা ফাইল হাতিয়ে নেওয়ার যে ঘটনার দিন, তার একদিন পরে যে প্রেস রিলিজটা জারি করেছে, সেটা আপনারা ইডির এক্স হ্যান্ডেলে গেলেও পেয়ে যাবেন। ইডি স্পষ্টভাবে বলছে তাদের যা প্রয়োজনীয় নথি ছিল তার বৃহৎ অংশ তারা কিন্তু হস্তগত করতে সক্ষম হয়েছে। এবং ইডির যে কর্মপদ্ধতি, ইডি আর সিবিআইকে গুলিয়ে ফেললে হবে না। ইডি অর্থনৈতিক দুর্নীতির বিষয়গুলি তদন্ত করে দেখে। অর্থনৈতিক দুর্নীতি ধরপাকড় করা হয় মূলত ইকোনমিক ট্রেল দিয়ে, টাকা কোথা থেকে উৎস হলো, কোথায় গিয়ে পৌঁছলো, সেটা কিন্তু এই ফাইলে, যে সমস্ত ফাইল ইডির কাছে বা ইডি হস্তগত করেছে, তার একটা প্রতিলিপি সেখানে রয়েছে। কিন্তু মানি ট্রেল হয়তো দুভাবে, এক হচ্ছে ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে বা বিভিন্ন ডিজিটাল ট্রানজ্যাকশনের মাধ্যমে, যেটা সহজে লিঙ্ক করা যায়, আর দ্বিতীয় হচ্ছে হাওলার মাধ্যমে। হাওলার ক্ষেত্রে হাওলা যারা অপারেটর আছেন তাদের ধরপাকড় করার বিষয় আছে, তাদের বয়ান রেকর্ড করার বিষয় আছে। কিন্তু ফাইলে কি থাকে? ফাইলে সেই হিসেবটা থাকে যে টাকা কোথা থেকে কোথায় গেছিল। সেটা যদি হাপিসও করে দেওয়া হয়, কেউ যদি নিয়েও বেরিয়ে যায়, ওই মানি ট্রেলটা মুছতে পারবে না, যেটা ব্যাংকে থেকে গেছে, ডিজিটাল ট্রানজ্যাকশনে থেকে গেছে, যে মোবাইল থেকে উৎস হয়ে বা যে ইলেকট্রনিক ডিভাইস থেকে টাকাটা জেনারেট করে যেখানে পাঠানো হয়েছে, সেই সমস্ত জায়গায় কিন্তু সেই উৎসটা পাওয়া যাবে। সেটা কেউ চাইলেই ফাইল বগল দাবা করে দৌড় দিতে পারবেন না। ফলে ইডির যে সব কিছু গেল রব তোলা হয়েছে, ব্যাপারটা কখনো এই যুক্তি দিয়ে ভেবে দেখবেন, সেটা ভাবার কিন্তু কোনো কারণ নেই। আবারও বলছি, টিএমসির ফান্ডে আইপ্যাকের যে ফান্ড ঢুকেছে কিংবা বেরিয়েছে, সেই মানি ট্রেলটা আটকানোর জন্যই কি মমতা বন্দ্যোপাধ্যায় ছুটে গিয়েছিলেন নিজেকে বাঁচাতে, ভ্রাতুষ্পুত্রকে বাঁচাতে, কিংবা পরিবারের কোন বিভিন্ন সদস্যদের বাঁচাতে? এটা কিন্তু ইডি খতিয়ে দেখছে, আগামী দিনে খতিয়ে দেখবে।
কিন্তু রাজ্যে যেভাবে আইনের শাসন ভেঙে পড়েছে তাতে পশ্চিমবঙ্গকে মনে হচ্ছে ভারতের কোনো অংশই নয়। এখানে সংবিধানের আইন চলে না, এখানে যিনি সর্বময় কর্ত্রী, অনেকে তার সরকার চালানোর কায়দা দেখে অনেকে ফ্যাসিস্ট বলেন, অনেকে স্বৈরাচারী বলেন, কিন্তু তিনি যেহেতু গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত হয়ে এখনো আছেন, আমরা তাকে ফ্যাসিস্ট কিংবা স্বৈরাচারী এই মুহূর্তে বলতে চাই, কিন্তু বলতে গেলে আবার তার অনেক রকম আপনারাই কমেন্ট করবেন। অনেকেই কমেন্ট করে বলেন যে তিনি তো নির্বাচিত হয়েছেন, কেন বিজেপি সরাচ্ছে না? বিজেপি সরাচ্ছে না, তৃণমূল সরতে চাইছে না, আমি এই কচকচানিতে ঢুকতে চাইছি না। আমি স্পষ্টভাবে বলছি, রাজ্যের যে পরিস্থিতি আছে তাতে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের অ্যাকশন স্বৈরাচারের দিকেই এগিয়ে যাচ্ছে। একজন স্বৈর শাসকের সঙ্গে তার কোনো পার্থক্য খুঁজে পাওয়া যায় না। এ রাজ্যে কথা বলার মতন পরিস্থিতি নেই। কথা বলতে গেলে, রাজ্যে যা চলছে যা হচ্ছে তার প্রতিবাদ করতে গেলে পুলিশ জেলে ঢুকিয়ে দেয়। পুলিশ এখানে আইনের শাসন মেনে চলে না, মমতা বন্দ্যোপাধ্যায়ের আইন মেনে চলে। একেবারে স্বৈরাচারী পরিস্থিতি রয়েছে রাজ্যে, কণ্ঠরোধ করে দেওয়া হয়। শুধুমাত্র পশ্চিমবঙ্গের নিজস্ব মুদ্রা নেই এবং নিজস্ব সেনাবাহিনী নেই। পুলিশ সেনাবাহিনীর মতন কাজ করতে পারে না, ধরপাকড়টা করে অবশ্য। বাকি পুরো এ রাজ্য মনে হয় যেন ভারতের কোনো অংশই নয়, যেভাবে চলছে এই রাজ্যটা। কিন্তু যেটা আসার খবর, ইডি কিন্তু মুখ্যমন্ত্রীর বিরুদ্ধেও অ্যাকশন নেবে এরকম একটা পরিকল্পনা নিয়ে ফেলেছে। তারা একটি পঞ্চনামা তৈরি করেছে, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম যুক্ত হয়ে গেছে, সেটা তারা আদালতে দিয়েছে। আমরা তাকিয়ে আছি আগামীকালের উদ্দিকে। আমরা তাকিয়ে আছি আগামীকাল 12 তারিখ সুপ্রিম কোর্টে কি হয় সেদিকে। সুপ্রিম কোর্ট কি করতে পারে? সুপ্রিম কোর্ট ইডিকে তদন্ত চালিয়ে যাওয়ার নির্দেশ দিতে পারে। এছাড়াও সুপ্রিম কোর্ট যেটা করতে পারে, আরেকটি সংস্থা অর্থাৎ সিবিআইকেও অ্যাডিশনাল ক্ষমতা দিতে পারে এই তদন্ত করার জন্য। যে কোনো সংস্থাকে দিতেই পারে, এবং কোর্ট মনিটর তদন্ত শুরু হবে। এবার কোর্ট মনিটর তদন্ত শুরু হলে দুটি সংস্থা, ইডি হোক বা সিবিআই, যাদের কাছেই তদন্তের নির্দেশ যাবে তাদের কাছে ক্ষমতা থাকবে, সম্পূর্ণ ক্ষমতা থাকে তদন্ত চালিয়ে যাওয়ার। কিন্তু আবারও বলছি, শুধুমাত্র কোর্টের উপর নির্ভর করে যদি তদন্ত হয়, কোর্ট বয়ান দেবে তারপর তারা শুনবে, তাহলে কিন্তু তদন্ত দীর্ঘায়িত হবে। সরকার আসবে, সরকার যাবে, আবার গটগট করে বেরিয়ে যাবেন, তদন্ত তারপর লবডঙ্কা হয়ে যাবে। এই সিবিআইকে আমরা দেখেছি সারদা তদন্তে একের পর এক মন্ত্রীকে, নেতাকে, তৃণমূলের নেতাকে, পুলিশকে, সাংসদকে জেলে ঢুকিয়ে দিতে, জেলের ঘানি টানাতে, যেই সারদা তদন্তের আজ অব্দি হিসেব হয়নি, দীর্ঘসূত্রিতার জন্য, প্যাঁচের পর প্যাঁচ। কিন্তু তখনও তো আমরা দেখেছি জেলে ঢোকাতে তৃণমূলের নেতাদের, মন্ত্রীদের। আজ কেন সঠিক জায়গায় এসে সেই অ্যাকশনটা হারিয়ে যাচ্ছে? প্রশ্নটা ওঠাটা কিন্তু খুব স্বাভাবিক। এর পক্ষে যুক্তিও আছে। মমতা বন্দ্যোপাধ্যায় যে পদমর্যাদার নেত্রী, তার যে জনসমর্থন, সেখানে কেউ কি কারা ভয় পাচ্ছে? আমরা তো মনে করি যে সংবিধান যে ক্ষমতা দিয়েছে তদন্তকারী সংস্থাদের, সেটা তাদের প্রয়োগ করা উচিত, এবং তারা করছেও। কোথায় বাধা আসছে, কোথায় বিপত্তি আসছে, সেটা তো আর সরাসরি তারা বলছেন না, ফলে আমরা সরাসরি জানতেও পারি না। কিন্তু কোনো না একটা কোনো জায়গায় সমস্যা তৈরি হচ্ছে। সেই সমস্যাটা কি? আবার এটাও হতে পারে যে গতকাল আমি যে কথা বলেছিলাম, যেটা আমার প্রবল বিশ্বাস, যেটা আমি দিল্লি থেকেও খবর পাচ্ছি, যারা দিল্লিতে রাজনীতির কারবারি আছেন কোনো একটি দলের, তারাও যেটা বলছেন যে এবার কিন্তু মামলাটা, ইসবার মামলা কুছ দুসরা হয়। ইডি জানতো, এবং তাদের যারা মাথা আছেন তারা জানতেন যে ফাইলে, যেটা দিয়ে এই ভিডিওটা শুরু করেছি, যে ফাইলে হাত দিতে চলেছে ইডি, তাতে মমতা বন্দ্যোপাধ্যায়, তার পরিবার বিপদে পড়বে। তাদের বিভিন্ন কারনামা, কে কোথায় যাচ্ছেন, কে কোথায় কি করছেন, কার বান্ধবীর কাছে টাকা যাচ্ছে, কার কোন রাশিয়ান বান্ধবী, সমস্ত কিছু কিন্তু সামনে চলে আসবে। এবং সেইটা বাঁচাতেই মমতা বন্দ্যোপাধ্যায় ছুটে গেছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় তার ভাইপোকে বাঁচাতে এর আগেও গেছিলেন ছুটে। আপনাদের মনে থাকবে, ভাইপো বাবাজির বাড়ির সামনে যখন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা পৌঁছে গেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় নিজে আসরে নেমেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় বারংবার তার ভ্রাতুষ্পুত্রকে বাঁচানোর জন্য ময়দানে নেমেছেন, নামছেন।
এবার কি নিজেকে বাঁচাতে নেমেছিলেন? কাকে বাঁচাতে নেমেছিলেন? রাজীব কুমারকে এর আগে আমরা দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায় বাঁচানোর জন্য ধর্ণা পর্যন্ত দিয়েছিলেন। এবার তিনি কাকে বাঁচাচ্ছেন? সবটাই সামনে আসবে, খুব শীঘ্রই সামনে আসবে। কিন্তু প্রশ্নটা হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় কেন অভয়াকে বাঁচাতে যান না? কেন দুর্গাপুরের ওই ছাত্রীকে বাঁচাতে যান না? কেন কসবা ল কলেজের ছাত্রীকে বাঁচাতে যান না? সে বেলায় কেন তিনি যাদের বাঁচানোর কথা তাদের বাঁচান না? দলের তার যারা কুকর্ম করে, যারা অপরাধী তাদের বাঁচান। অভয়ার বিচার হয় না এই রাজ্যে, কামদুনির প্রকৃত বিচার হয় না। আদালত রায় দেয়, কিন্তু বিচার বলতে যেটা মানুষ আশা করে, বিচার প্রার্থীরা যেই বিচার আশা করে, সেটা কেন এ রাজ্যে হয় না? কেন বারবার পুলিশ যে চার্জশিট তৈরি করে সেই চার্জশিটে খেলা হয়ে যায়? মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের এটা স্লোগান, খেলা হবে। তারা খেলেন কোথায়? তারা চার্জশিটে খেলে দেন, অপরাধীরা ছাড়া পেয়ে যায়। তারা আদালতে খেলে দেন, তারিখের পর তারিখ হয়ে যায়। তারা পোলিং রুমে খেলে দেন, তারা কাউন্টিং রুমে খেলেন, গণতন্ত্রের হত্যা হয়ে যায়। কেন? এটা কি কোনো দেশের অংশ নয়? সারা দেশে তো কোথাও এরকম অভিযোগ ওঠে না, কেন এ রাজ্যে হয়? কেন এ রাজ্যে অনুপ্রবেশ হয়? অনুপ্রবেশ ইস্যুতেও অনেকে বলেন, এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের দলও বলে, যে বর্ডারে বিএসএফ স্বরাষ্ট্রমন্ত্রীর আন্ডারে, পাসপোর্ট দপ্তর তাদেরই আন্ডারে, রেল তাদের আন্ডারে, তাহলে কেন অনুপ্রবেশ হয়? তারা বিষয়টাকে ঘুরিয়ে দিচ্ছেন। তারা কথা বলছেন না যে তাদেরই দলের নেতা নেত্রীরা, এমনকি লাভলি খাতুন সেই দলেরই নেত্রী, যে নাকি বাংলাদেশি বলে অভিযোগ, তাদের দলের নেতারা কাগজ কে বানিয়ে দেয়? এ রাজ্যে অনুপ্রবেশের মূল জায়গা থেকে শুরু করি, সীমান্তে কারা ফেন্সিং দেয় না? কেন ঢুকতে পারে? আজকে ফেন্সিং নেই বলে ঢুকতে পারে। সেই ফেন্সিং এর জায়গা কেন দেয় না তৃণমূল কংগ্রেস? যখন রেলের, সবাই তো রেলে করে আর ট্রেনে করে তো যাতায়াত করেন না, যারা অনুপ্রবেশ করেন বাসেও করতে পারেন, হেঁটেও করতে পারেন, অন্য দালালদের মাধ্যমে তারা করেন। এবার রেলেও তো রেলের দায়িত্ব তো সুরক্ষা দেওয়া। রেলের পুলিশ তো আর আমাদের পুলিশের মতো সব জায়গায় তল্লাশি করতে পারে না। বিভিন্ন জায়গায় সেই কাঠামো নেই, বা কাঠামো থাকলেও তাদের এটা মূল কাজ নয়। তাদের কাজ হচ্ছে প্রোটেকশন দেওয়া, দুষ্কৃতীকে ধরা, আরো কাজ আছে তাদের। কিন্তু কথার কথা হচ্ছে, যখন তারা ভারতবর্ষের মাটিতে পা রেখে দিল, ফেন্সিং না থাকার সৌজন্যে, আধার কার্ড কে বানিয়ে দেয়? সেই তো পাড়ার তৃণমূল কংগ্রেসের নেতারা, সেই তো কাউন্সিলর, কিংবা গ্রাম পঞ্চায়েতের কোনো সদস্য, পঞ্চায়েতের আধিকারিক। কে বানিয়ে দেয় নকল সার্টিফিকেটগুলো, জালিভাবে সার্টিফিকেটগুলো? কে আশ্রয় দেয়? পুলিশের তো ধরার কথা, এরপরেও পুলিশ কেন ধরে না? বিভিন্ন জায়গায় জানার পরেও পুলিশ কেন অ্যাকশন নেয় না? পুলিশ তো, ট্রাফিক পুলিশের কথা বলছি, আপনি রাজাবাজার এলাকায় যাবেন, মুসলিম সংখ্যালঘু অধ্যুষিত অঞ্চল এলাকায় যাবেন, সেখানে পুলিশকে ট্রাফিকে দেখবেন না হেলমেট ছাড়া কেস দিতে। ওই এলাকার বাইরে হিন্দু এলাকায় তারা ধরে। আজকে কলকাতার বিভিন্ন জায়গায় জালি টুপি পরে গাড়ি চালানো যায়, হেলমেট পরতে লাগে না। আজকে এই পরিস্থিতি হয়েছে পশ্চিমবাংলায়। আমরা ভাববো না সে কথা? আমরা সে কথা বলতে পারবো না? কোনটা সঠিক, কোনটা বেঠিক, এই বিচার আমি করছি না, এই বিচারের দায়িত্ব আপনাদের। কমেন্ট করে জানাবেন এই ভিডিওটা কেমন লাগলো। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জয়েন বাটন ক্লিক করে আমাদের সদস্য হতে পারেন, তাতে সমস্ত ভিডিও আপনারা আগে ভাগে দেখতে পারবেন। এছাড়াও আপনি সাবস্ক্রাইব বাটন ক্লিক করুন, নিয়মিত ভিডিও দেখতে থাকুন, এবং বেল আইকন প্রেস করে দিলে নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। পাশাপাশি আমাদের এই লড়াইয়ের অংশীদার হতে চাইলে আপনারা সুপার থ্যাঙ্কসের মাধ্যমে আপনাদের সাহায্য রাশি আমাদের পাঠাতে পারেন। সাবস্ক্রাইব বাটনের পাশেই $, হার্ট শেপের মধ্যে সুপার থ্যাঙ্কস, এটা আপনাদেরকে জানাচ্ছি আমি। পাশাপাশি কিউআর কোড রয়েছে, সেই কিউআর কোডের মাধ্যমেও আপনাদের সমর্থন আমাদের পাঠাতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকাল আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে।